এবার পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। আপনারা কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে। কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, যেই চাঁদাবাজি, গুম, খুন সহ বিভিন্ন অপরাধের কারণে একটা দলের পতন হয়ে গেল, সেই চাঁদাবাজি এখন আবার পুনরায় যদি হয় তাহলে বাংলাদেশের জনগণ যাবে কোথায়? বিশেষ করে সমন্বয়কদের নাম ধরে এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং অন্যান্য দল তারাও চাঁদাবাজি করতেছে। এবং ইতিমধ্যেই উপদেষ্টাদের মধ্য থেকে যেই সমন্বয়কদের মধ্যে 2 জন সমন্বয়ক রয়েছে, উপদেষ্টা আসিফ ও নাহিদ, তো তাদের ব্যাপারেও কিন্তু বিভিন্ন রকমের বিতর্ক রয়েছে। বিশেষ করে তারা একটা বৈঠকে ইংরেজিতে কথা না বলে তারা বাংলায় কথা বলেছিল, সেটা নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে যে তারা ইংরেজি পড়তে পারে না, ইংরেজি বলতে পারে না, ইংরেজি বুঝে না, তারা বাংলায় কথা বলেছে। এবং শুধু এই পর্যন্তই নয়, এটার পাশাপাশি তাদের বয়স কম, তারা অবিবাহিত, যারা সংসার পরিচালনা করেনি, যারা এখনও যাদের বয়স 20-25 বছরের বাচ্চা যারা, তো তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এত বড় একটা দায়িত্বকে কিভাবে আঞ্জাম দিবে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যমে উঠতেছিল। তো এর মধ্যেই উপদেষ্টা আসিফ ও নাহিদের পদত্যাগের বিষয়টা সামনে চলে আসছে। তারা পদত্যাগ করেছে এবং দেশবাসীর কাছে তারা ক্ষমা চেয়েছে। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে আসিফ ও নাহিদের পদত্যাগের বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব তিনি এই বিষয় নিয়ে উপদেষ্টাদের নিয়ে, বিশেষ করে আসিফ নাহিদদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ও তথ্য দিয়েছেন, সেটা আমরা একটু দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করবে। রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 200-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে, বিরোধী আন্দোলন করেছেন, তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন। এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে, কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব। প্রশ্ন হচ্ছে, যে কারো সাংবিধানিক অধিকার আছে, রাজনৈতিক দল করবার, একত্রিত হবার, মত প্রকাশের স্বাধীনতা আছে, অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম, তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম, আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স? বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 200-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? আমি তো মনে করি না। অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে, মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটার সক্ষমতা তোমার আছে কিনা। তোমাদের প্রতিনিধি হিসাবে, আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে 2 জনকে উপদেষ্টা করা হয়েছে, কিন্তু এই পুরো আন্দোলনে 19 তারিখের পর থেকে, 19শে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ। যে তরুণদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে আন্দোলনে দেখতে চায়, কিন্তু তরুণ মানে কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। তাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করবে, তার পিছনে দেশের মানুষ যাবে? আগের অভিজ্ঞতা সেটা বলছে না।
বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো। তোমরা কর্মজীবনে যাও, শিক্ষা জীবন শেষ করো, তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরো সময় দাও, মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক, তখন তোমরা এই কাজগুলো করতে পারবা। ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে, গাড়ি মেনটেন করে মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে, এটা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছো। কিন্তু তোমার প্রস্তাবনাটা কি, তুমি কি করবো আসলে? তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে। এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইউনূসকে সামনে রেখে এই কাজ করবে, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক। ডক্টর ইউনূসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে, রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন, সহানুভূতি সবকিছু তোমাদের সাথে আছে, কিন্তু সবাই মিলে আমাদের এখন মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা। এই সরকার ব্যর্থ হইলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে এবং তার কোনো ভিশন দেখতে পাচ্ছি না যে সে কি করবে। প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিকলি কোনো দায়িত্ব নিচ্ছেন না। বিভিন্ন থানাতে ওসি নাই, কনস্টেবল নাই, রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না। লোক যদি জয়েন করতে না চান 24 ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক করেন। সেনা সদস্য, রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় 60,000 যারা ট্রেন্ড সোলজার। আপনি তাদেরকে এর জন্য রিকল করেন, তারা শপথ মোতাবেক আসতে বাধ্য। দায়িত্বের শপথ আছে সেনা সদস্যদের, তাদেরকে আপনি থানায় রিকল করেন, রিকল করে প্রত্যেকটা থানায় ডিপ্লয় করে দেন। প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে, চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপ্পুর কাছে আপনার কোনো দায় আছে। আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায়। প্রত্যেক দিন মনে রাখবেন চুপ্পু আপনার কাছে অ্যাকাউন্টেবল না, আপনিও চুপ্পুর কাছে অ্যাকাউন্টেবল না। আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে, নিহত হয়েছে। আমাদের বিএনসিসি আছে, স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ, তাদেরকে রিকল করেন, রাস্তায় নামায় দেন। এই জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে পড়ছে। অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে, এটা আমাদের দায়, আমাদের শহীদদের রক্তের দায়। তারা সংস্কার, নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে। তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন, প্রশাসনে শৃঙ্খলা ফেরায় নিয়ে আসে। এর বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে, যেখানে মিসক্যারেজ অফ জাস্টিস হয়, যেখানে বেইনসাফি হয়, এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে। এই যে আমরা 1,32,000 মামলার কথা বলছি, সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার। মিথ্যা মামলা যেন পুলিশ আর না করে, এই জায়গাতে একটা আইনি মেজার নেওয়া দরকার। এই যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে, পুলিশকে রিফর্ম করা দরকার, এই জায়গাগুলোতে তারা যেন দায়িত্ব না নেয়। তাই আমরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছি এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলোকে কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক। আমরা মনে করছি যে বর্তমান সংবিধানটা হাইব্রিড অবস্থায় আছে। এটা কি জীবিত, এটা কি মৃত, এটা কি পালিত হচ্ছে, এটা কি অমান্য করা হচ্ছে, এরকম অনেকগুলো বাস্তবতা আছে। 3 দিন যেহেতু দেশে কোনো সরকারই ছিল না, 5 থেকে 8 তারিখ পর্যন্ত। এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস কি। তো আমরা মনে করছি যে অর্ডিন্যান্স জারি করে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের মধ্য দিয়ে এই প্রত্যেকটা কাজের বৈধতা দেওয়া দরকার। ব্যারিস্টার ফুয়াদ সাহেব তিনি যে কথাগুলো বলেছেন সেটা কথাগুলোর সাথে আপনি একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইতিমধ্যে আসিফ নাহিদ তাদের যে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এই সংবাদটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। আসলে তারা এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি, তারা পদত্যাগও করেনি এবং তারা পদত্যাগ করবেও না। বিশেষ করে তাদের নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে তার মধ্যে যেটা যে একটা বৈঠকে তারা বাংলায় কথা বলেছিল, ইংরেজিতে যে তারা কথা বলে না এই বিষয়টা কিন্তু এমন নয়, বরঞ্চ দুষ্কৃতিকারীরা তারা মূলত সেই ভিডিওর অংশ কাটছাট করে এরপরে জাতির সামনে উপস্থাপন করছিল যে দেখেন এই আসিফ নাহিদ এরা ইংরেজি বোঝে না, বাংলায় কথা বলতেছে। অথচ পুরো ভিডিও দেখলে দেখা যায় যে আসিফ নাহিদ তারা ইংরেজিতে কথা বলেছেন এবং তাদের থেকেও ইংরেজিতে কথা শুনেছেন। সর্বশেষ তারা জিজ্ঞেস করছেন যে আমরা কি বাংলায় কথা বলতে পারি, এরপরে তারা বাংলায়, কারণ এটা স্বাভাবিক, আমার মাতৃভাষায় আমি যেইভাবে আমার মনের
বিষয়টা ব্যক্ত করতে পারবো। এটা তো ভিন্ন কোনো ভাষায় ব্যক্ত করাটা একটু কষ্টকর হয়ে যাবে, এবং বিশেষ করে তারা তো আর এই সেই 16 বছর ধরে 20 বছর ধরে আর ক্ষমতায় নাই, এবং যে তাদের সব কিছু একটা করার যে অভিজ্ঞতা সেটা হয়ে গিয়েছে, আস্তে আস্তে তাদের সে অভিজ্ঞতা হয়ে যাবে। তো সেই কারণেই এটা নিয়ে সমালোচনার কোনো বিষয় নাই। এখন আসেন অন্য একটা বিষয় যেটা আসছে যে তাদের বয়স কম, 20-25 বছরের বাচ্চা, তো তারা যারা সংসার করে নাই, যারা দেখা গেছে ভালো মন্দ অতটা বুঝে না, বা যাদের ওই রকম অভিজ্ঞতা নাই, তারা এখন এত বড় একটা পদে নিয়োগ পেয়েছে। তারা তো আর স্থায়ীভাবে নিয়োগ পায়নি, এবং তাদেরকে মোটামুটি বলা যায় যে জনগণই নির্বাচিত করছে। কারণ এই যে সরকার পতনের যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে এই সমন্বয়করা যেই পরিমাণ রিস্ক নিয়ে, জীবনের হুমকি নিয়ে যে তারা আন্দোলন সংগ্রাম করেছে, একজনকে গ্রেফতার করছে আর একজনকে গ্রেফতার করছে আর একজন, গ্রেফতার করার হুমকি দিয়েছে, বাস পলাতক থেকে নিজে আত্মগোপনে থেকে এরপরে লাইভে বা দেখা গেছে মিডিয়ায় কর্মসূচি ঘোষণা করছে। মানে এক একজনের জীবনের হুমকি নিয়ে, শুধু নিজেদের না, নিজেদের পরিবারদের, আত্মীয় স্বজন, মা বাবা, তাদের জীবনের হুমকি নিয়েও কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে গিয়েছে, আন্দোলন থামায়নি। এমনকি অনেকভাবে ডিবি হাউন সহ আরও অনেকে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েছে যাতে করে তারা আন্দোলন ফিরিয়ে নেয়, কিন্তু এরপরেও কিন্তু তারা সেই আন্দোলন ফিরিয়ে নেয়নি। তো এই যে তাদের ত্যাগ, তারা যে ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগের কারণে তারা সম্মান পাওয়ার যোগ্য, এটা বাংলাদেশের জনগণ স্বীকার করেছে, এবং এ কারণেই বাংলাদেশের জনগণ মোটামুটি তাদেরকে সাপোর্ট করেছে, বিদায় কিন্তু তারা উপদেষ্টা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত তারা হয়েছে। তো সে কারণেই তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারা এত বড় একটা কাজ করেছে, যে কাজটা ইতিপূর্বে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, মানে যত রাজনৈতিক দল আছে সবাই মিলেও, আমি বলবো সবাই মিলেও এই কাজটা করতে পারে না, যে কাজটা সমন্বয়করা করছে। তারা একারা করছে এটা আমি বলছি না, তারা শুরু তো করেছে, তাদের উদ্যোগের কারণেই আজকে স্বাধীন হয়েছে দেশ, তাদের উদ্যোগের কারণেই স্বাধীন হয়েছে। যদিও তারা উদ্যোগ শুরু করার পরে দেখা গেছে সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সাধারণ জনগণ সকলেই কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তাদের অবদানটা কিন্তু সবচাইতে বেশি। এখানে যদি এরকম হইতো যে বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, গণঅধিকার পরিষদ বা সরকার বিরোধী দলগুলো একত্রিত হয়ে তারা মাঠে নামছে, তারা কর্মসূচি দিয়েছে, আন্দোলন করছে, সরকার হটাইছে, তাহলে এখানে রাজনৈতিক দল তারা যা বলতো তাই মানতে বাধ্য হতাম আমরা। কিন্তু বিষয়টা তেমন নয়, যাদের অবদান বেশি তাদের কৃতজ্ঞতা এটা মানতে হবে এবং তাদেরকে সুযোগ দিতে হবে। সুতরাং এই যে আসিফ নাহিদ, তাদেরকে এই যে এর আগে যে উপদেষ্টা ছিল আইসিটি মন্ত্রণালয়, তার চেয়ে তো এরা ভালো আছে, তার থেকে এরা ভালো আছে, কারণ এরা জনগণের কথা চিন্তা করবে, কিন্তু তারা কখনো জনগণের কথা চিন্তা করে নাই। কী করছে সেটা তো ভালো করেই জানেন। তো যাই হোক, এই যে বিষয়গুলো, এই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সহকারী হিসাবে তারা নিয়োগ হয়েছে। সুতরাং তারা তো আর স্থায়ীভাবে দায়িত্বগুলো নেয়নি। দেখা গেছে যদি অন্তর্বর্তীকালীন সরকার তারা 3 মাস, 6 মাস, 9 মাস, যে কয় মাস পরেই তারা নির্বাচন দেয়, তখনই তো তারা তাদের পদ ছেড়ে আবার তারা চলে আসবে। সুতরাং এটা নিয়ে সমালোচনার বিষয় তেমন দেখি না। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন, আপনার এই বিষয়ে মতামত কি, সেটা কমেন্ট সেকশনে আপনিও জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।